আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে শেষ মুহূর্তে দেশ জুড়ে নানা প্রস্তুতি চলছে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম, ময়মনসিংহ ও বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম, ইলিয়াস আহমেদ ও সঞ্জু রায়। শুরুতে চলে যাচ্ছে চট্টগ্রামে। নাজিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নাজিম, চট্টগ্রামে নববর্ষকে ঘিরে কি কি আয়োজন দেখতে পাচ্ছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। বাংলা বর্ষবরণের যে প্রস্তুতি সেটি কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কারণ আগামীকালকে বাংলা নববর্ষের যে বর্ষবরণ প্রস্তুতি, বর্ষবরণের যে শোভাযাত্রা সেটি চট্টগ্রামের ডিসিএল এবং সিআরবি থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এখন আমরা যেখানে রয়েছে চারুকলা ইনস্টিটিউটে, এখানে কিন্তু গতকাল ধরে কিন্তু খুব জোরদার ভাবে চলছে বাংলা নববর্ষবরণের যেসব প্রস্তুতির বিভিন্ন ধরনের কারুকাজ, সেগুলো কিন্তু সেগুলোর কাজ চলছে এখানে। বিশেষ করে গত 2 দিন থেকে শিক্ষার্থীরা কিন্তু রাত দিন পরিশ্রম করে তারা তাদের মধ্যে যেই আসলে ক্লান্তি সেটি নেই, কারণ তারা বাংলা নববর্ষর যে বর্ষবরণের যে প্রস্তুতি সেটা কিন্তু তারা খুব জোরালোভাবে করছেন। এখানে সকাল থেকে কিন্তু চারুকলা শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করা থেকে শুরু করে বর্ষবরণের যেই বাংলার প্রাণ প্রাকৃতিক সেগুলো কিন্তু তারা ফুটিয়ে তুলছেন, এবং তারা রং তুলির মাধ্যমে তাদের যেই প্রস্তুতি সেটি তারা সেরে নিচ্ছেন। কারণ চারুকলা শিক্ষার্থীরা প্রতি বছর এখান থেকে বিভিন্ন ধরনের যেই বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ ফলমূল রয়েছে সেগুলোর আকৃতি বানিয়ে থাকেন, পাশাপাশি বিভিন্ন জুলুম নির্যাতনের যে আকৃতি বা ধ্বংসস্তূপের যে আকৃতি সেগুলো তারা মুখোশের মাধ্যমে বা তাদের রং তুলির আচরের মাধ্যমে তারা ফুটিয়ে তোলেন। এখানে সকাল থেকে চারুকলা শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ভাবে তাদের রং তুলি দিয়ে বিভিন্ন বর্ষবরণের যেসব প্রস্তুতির কারুকাজগুলো রয়েছে সেগুলো তারা সারছেন। আমরা একটু কথা বলবো, আপনারা কখন থেকে আপনাদের এই কারুকার্য শুরু করেছেন এবং আগামীকাল কখন এগুলো এখান থেকে বের করবেন? আমাদের কাজগুলো অনেকদিন ধরে শুরু হয়েছে। কালকে তো শোভাযাত্রার সময় এগুলো বের করবে, শোভাযাত্রা রেলি বের হবে, এই আর কি। তারা যদি বলছেন তারা তাদের কত কয়েকদিন ধরে তাদের এই কাজগুলো চলছে, আগামীকাল যেহেতু বাংলার প্রথম বর্ষ, সেই বর্ষ উপলক্ষে এখান থেকে যে র্যালি বের হওয়ার কথা সেটি বের হবেন, পাশাপাশি তাদের যে কারুকার্যগুলো সেগুলো র্যালিতে অংশগ্রহণ করবেন। এবার চট্টগ্রামের ডিসিএল একদিন এবং নগরীর সিআরবি এলাকায় 2 দিনের জন্য কিন্তু বর্ষবরণের যে অনুমতি সেটি প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সিআরবি, ডিসিএল সহ এসব জায়গায় কিন্তু বর্ষবরণ উদযাপন করা হবে। সেখানে কিন্তু শেষ মুহূর্তে যেসব প্রস্তুতি সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং আগামীকাল সকাল 10টায় চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে কিন্তু একটি মঙ্গল শোভাযাত্রা বের হবে। তারপরে দুপুরে যে বাংলার চিরাচরিত যে একটি রীতি ইলিশ ইলিশ দিয়ে পান্তা ভাত খাওয়া সেটি কিন্তু করবেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি সিআরবিতে যেই বর্ষবরণ উদযাপন করা হবে সেখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন। আমরা একটু চারুকলা শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনারা কখন থেকে এবং এই কারুকার্য তৈরি করছেন, আগামীকাল কয়টা এখান থেকে বের হবে যদি বলতেন? আপাতত এটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আমাদের শিক্ষকরা যখন ডিসাইড করে তখনই আমরা এটার কাজ শেষ করে আমরা আগামীকালকে শোভাযাত্রার ব্যাপারে প্রস্তুতি নেওয়া শুরু করব। এমনিতে আমরা ঈদের পর থেকে এই কাজগুলো করা শুরু করছি, ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে। কি কি আকৃতি এখানে বানাচ্ছেন? এখানে আজকে এই বছরের চারুকলার থিমটা অন্যরকম, যেহেতু অন্যান্য বছরের থেকে এবছরের পরিস্থিতি একটু আলাদা, যেহেতু নতুন একটা বাংলাদেশে আমরা দেখতে পাইছি গত 1 বছর ধরে, নিয়ারলি 1 ইয়ার। সো আমরা এই থিমটাকে মাথায় রেখে এবছরের কাজগুলা করতেছি। এন্ড আমাদের যেটা সচরাচর প্রতি বছর চারুকলাতে হয়ে থাকে ওই টাইপের থিমটাই আমরা কাজে লাগানোর চেষ্টা করতেছি। শিক্ষার্থী যেটি বলছেন এবার যেহেতু ভিন্ন, কারণ এই থিম যখন ভিন্ন তখন এই বছরের আলাদাভাবে কিন্তু বর্ষবরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেই জন্য নতুন ভাবে বিভিন্ন থিমে কিন্তু এবার বর্ষবরণের প্রস্তুতি নিচ্ছেন চারুকলা শিক্ষার্থীরা। এবং এই বর্ষবরণ উপলক্ষে চট্টগ্রামের সামাজিক সাংস্কৃতিক সংগঠন মাঝে আলাদা একটি উদযাপন বা উদ্দীপনা কাজ করছে। আমরা এখন চলে যাব ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইলিয়াস হোসেন, তিনি জানাবেন সেখান থেকে বর্ষবরণের প্রস্তুতি সম্পর্কে। ইলিয়াস।
রংতুলির আছড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বিভাগীয় শহর ময়মনসিংহে। অর্থাৎ আমি এখন রয়েছি শিল্পাচার্য জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউটে রয়েছে। এখানে কিন্তু শিক্ষক শিক্ষার্থী যারা রয়েছেন তারা সকাল থেকেই বিভিন্ন র্যালিতে যে আনুষঙ্গিক থাকবে সেগুলোকে কিন্তু রংতুলির আছড় দিয়ে তারা প্রাণবন্ত করে তোলার চেষ্টা করছেন। অর্থাৎ তারা বলছেন যে প্রতি বছরের নেই এবছরও তাদের যে অনুষ্ঠানটি সেটি কিন্তু জাঁকজমকভাবে অনুষ্ঠিত হবে, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থী তারা বলছেন যে জেলা প্রশাসন আয়োজিত যে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি সেই শোভাযাত্রায় কিন্তু তারা অংশগ্রহণ করবেন। অর্থাৎ সকাল 7টা থেকে এখান থেকে তাদের র্যালিটি আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে কিন্তু ময়মনসিংহ আখতারুজ্জামান কলেজের সামনে গিয়ে তারা কিন্তু জেলা প্রশাসন আয়োজিত যে আনন্দ শোভাযাত্রায় সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করবেন। অর্থাৎ আমরা দেখেছি শেষ মুহূর্তের তাদের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কিন্তু তারা করছেন। অর্থাৎ রংতুলির আচরে কিন্তু তারা তাদের যে মোটিভগুলো রয়েছে সেই মোটিভগুলোকে কিন্তু তারা সাজাচ্ছেন। অর্থাৎ তারা বলছেন যে প্রতি বছরের নেই এবছরও তাদের অনুষ্ঠানটি জাঁকজমক হবে এবং সেই অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করার লক্ষ্যে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমকে কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন, সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আমরা দেখেছি যে এই যে কাজগুলো সেটি কিন্তু তদারকি করছেন এইখানকার যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছেন তিনি কিন্তু তদারকি করছেন। আমরা যদি একটু জানতে চাই, আপনারা আনন্দ শোভাযাত্রায় আপনাদের অংশগ্রহণ থাকছে অন্যান্য বছরের নেই, এবছর আসলে কি কি আনুষঙ্গিক যোগ হবে? আচ্ছা, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমরা আসলে নববর্ষটা আসলে বাঙালির ঐতিহ্য। আমরা প্রত্যেক বছরই আমাদের কলেজের উৎফুল্লতার সাথে ছাত্র শিক্ষক সবাই মিলে উদযাপন করি। এবারও এটার ব্যতিক্রম নয়। তো এবার যেহেতু আমরা খুব সময় কম পেয়েছি তারপরেও আমরা ছাত্র শিক্ষক সমন্বয়ে মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিয়েছি। তো নববর্ষ সবাই আশা করি সবাই অংশগ্রহণ করবে, আপামর জনতা, ময়মনসিংহবাসী। আর চারুকলা তো আসলে সাধারণত চারুকলার দায়িত্বই তো মূলত এটা সংস্কৃতিকে তুলে ধরা। তো আমরা প্রত্যেক বছরই এটা করব, ভবিষ্যতে যেন এই ধারা অব্যাহত থাকে। তো সবাইকে শুভেচ্ছা নববর্ষের। তিনি বলছিলেন যে অন্যান্য বছরের নেই এবছরও কিন্তু তারা তাদের যে আনন্দঘন অংশগ্রহণ সেই অংশগ্রহণের লক্ষ্যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। আমরা দেখেছি বিভিন্ন শিক্ষক শিক্ষার্থীরা তারা কিন্তু বেশ কয়েকদিন ধরেই তাদের যে মোটিভগুলো রয়েছে সেটিকে কিন্তু সাজানোর চেষ্টা করছেন এবং অন্যান্য বছরের নেই অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করার লক্ষ্যে তাদের যে কার্যক্রম সেই ধারাবাহিকতায় তারা কাজ করে যাচ্ছেন। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন সংগঠনের উদ্যোগে কিন্তু এবার আনন্দ শোভাযাত্রা হবে। অর্থাৎ বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী সহ বেশ কয়েকটি সংগঠন কিন্তু তারা তাদের প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর উদ্যোগেও কিন্তু পৃথক পৃথক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, সেই বিষয়টি বলছিলেন। যদিও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা বলছেন যদি ঐক্যবদ্ধভাবে এবছর সেই অনুষ্ঠানটি অর্থাৎ আনন্দ শোভাযাত্রাটি করা হতো তাহলে সেটি কিন্তু আরো জাঁকজমক হতো, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম। জেলা প্রশাসন যেটি জানিয়েছেন যে তাদের যে কার্যক্রম অর্থাৎ আমরা রংতুলির আচরে শেষ মুহূর্তের প্রস্তুতি আপনাদের চলছে, এবছর অনুষ্ঠানটি কেমন হবে? আমরা চাচ্ছি যে আমরা এই বছরটি একেবারে নতুনভাবে শুরু করার জন্য, যে প্রতি বছর আমরা এই ময়মনসিংহ জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউটের যে কার্যক্রম থাকে সেটা আমরা ব্যাপকভাবে অংশগ্রহণ করি। এবারও আমরা চাচ্ছি নতুনভাবে আমাদের নতুন যে মেসেজটা দিতে চাচ্ছি যে আমাদের দেশটি যাতে সুন্দরভাবে আমরা সাজাতে পারি এবং এখান থেকে যাতে আমরা সারা বিশ্ববাসীকে যাতে আমরা বলতে পারি যে আমরা আমাদের দেশটিকে সুন্দর করে বরণ করেছি। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। তিনি বলছিলেন যে নতুন বছরটিকে নতুনভাবে সাজানোর লক্ষ্যে তাদের যে আয়োজন সেটি কিন্তু অনেকটাই প্রাণবন্ত হবে, সেই বিষয়টি বলছিলেন। আমরা দেখছি যে নিপুণ হাতে একেবারেই সেগুলো সাজানো হচ্ছে। একটু জানতে চাই কেমন লাগছে এই আয়োজনে? খুব ভালো। প্রতি বছরই আমাদের এই বৈশাখে আয়োজনটা হয়, এবার 1432 বাংলা নববর্ষ। তো চাই নতুন বছর সুন্দরভাবেই শুরু হোক, ভালোভাবেই শুরু হোক, আমাদের দেশটা যেন আরো ভালো হয়, দেশের যেন ভালো হয় এবং সেই আশা রইল। আর যে শোভাযাত্রাটা হবে এইটাও যেন খুব সুন্দরভাবে কালারফুল ভাবে আমরা চেষ্টা করি প্রতি বছর করার জন্য, এবারও তার ব্যতিক্রম নয়। আমরা চাই সুন্দর একটা আয়োজন সুন্দরভাবেই শেষ হোক, সম্পন্ন হোক। আর আজকে যেটা হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি হচ্ছে।
শিক্ষার্থীরা বলছিলেন কিন্তু তারা 1432 বাংলা নববর্ষকে প্রাণবন্ত করার লক্ষ্যে তাদের যে প্রচেষ্টা সেটি কিন্তু তারা বিগত কয়েকদিন ধরেই চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ অন্যান্য বছরের ন্যায় এবছরও অনুষ্ঠানটি কিন্তু একেবারেই জাঁকজমক হবে সেই বিষয়টি তারা বলছিলেন। শুধু আনন্দ শোভাযাত্রা নয়, সেখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এখানকার শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন সেই বিষয়টি তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বাংলা নববর্ষ 1432 উপলক্ষে যে প্রস্তুতি তা নিয়ে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব বগুড়ায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। সময়ের বিবর্তনে আসলে সাধারণ মানুষের অন্তর কিংবা জীবনে আধুনিকতার ছোঁয়া এবং প্রযুক্তি নানা উন্নয়ন ঘটলেও বাঙালি এবং বাঙালির সাথে সম্পৃক্ত যারা রয়েছে তারা কিন্তু আজও তার শিকড়কে খুঁজে পায় সেই ভাত, আলু ভর্তা এবং বাঙালি যে নিজেদের রীতিনীতি সংস্কৃতি রয়েছে সেগুলোর মাঝেও হয়তো সময়ের বিবর্তনে মা থেকে মাম্মি, বাবা থেকে ড্যাডি এই শব্দগুলি হলেও এখনো কিন্তু গ্রামীণ যে পরিবেশ, গ্রামীণ যে সংস্কৃতি, সাধারণ মানুষের যে গ্রামের পারিবারিক বন্ধন এবং বাঙালির যে চিরচেনা ঐতিহ্য তাই কিন্তু এখনো আবদ্ধ রেখে চলেছে আমাদের সকল সাধারণ মানুষকে। পহেলা বৈশাখ সাধারণ মানুষের কাছে সার্বজনীন একটি উৎসব, যেখানে ধর্ম, বর্ণ, জাতি সবকিছুর ঊর্ধ্বে থেকে বাঙালির উৎসব উদযাপনের জন্য কিন্তু সারা দেশের ন্যায় উত্তরের প্রাণকেন্দ্র এই বগুড়াতেও নানা আয়োজনের পরিকল্পনা করছে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল থেকে সামাজিক সংগঠনগুলো। আমি আজকে দাঁড়িয়ে আছি বগুড়া শহরের পৌর এডওয়ার্ড পার্কে। এইখানে কিন্তু পয়লা বৈশাখকে ঘিরে সবচেয়ে বড় যে বৈশাখ মেলা, সেই মেলাটি কিন্তু এইখানে অনুষ্ঠিত হয় এবং এই মেলাকে ঘিরে চেষ্টা করা হয় যে বাঙালির যে কৃষ্টি এবং ঐতিহ্যের বিভিন্ন বস্তুগুলো রয়েছে, মাটির হাড়ি থেকে শুরু করে বাঙালি নানা মুখরোচক খাবার, যে খাবারগুলো হয়তো আধুনিকতার ছোঁয়ায় যুগের পর যুগ হারিয়ে যেতে বসেছে, এখন সাধারণ মানুষ ভুলতে বসেছে বাঙালি আনা স্বাদ, সেই সকল স্বাদকেই কিন্তু সাধারণ মানুষের কাছে আবারও তুলে ধরতে এই পৌর পার্কে কিন্তু বিভিন্ন স্টলে তুলে ধরা হয় পহেলা বৈশাখের মেলায়। এই মেলাগুলো কিন্তু আয়োজন করে বিভিন্ন সংগঠন, প্রশাসন। এইবার কিন্তু বগুড়া শহরের বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে বৈশাখ উদযাপনের আয়োজন করা হয়েছে। শুধু এই পৌর পার্কে নয়, সরকারি আজিজুল হক কলেজেও কিন্তু শিক্ষার্থীদের আয়োজনে আনন্দ শোভাযাত্রা সহ সেখানেও কিন্তু শিক্ষার্থীরা নানা রকম আয়োজন রেখেছে। পাশাপাশি আগামীকাল সকালবেলা এবার দীর্ঘ বছর পর প্রথমবারের মতো জেলা বিএনপি একটি আনন্দ শোভাযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে, যেটি তারা বলছেন যে বিগত যে কোনো সময়ের শোভাযাত্রার থেকে সবচেয়ে বড় এবং সবচেয়ে দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় একটি শোভাযাত্রা তারা করতে যাচ্ছে, যার মাঝে বাঙালি আনা এবং বাঙালি জাতির যে কৃষ্টি, ঐতিহ্য এবং সংস্কৃতি তা তারা তুলে ধরার চেষ্টা করবে। এই মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে বৈশাখ উদযাপনের যে স্থানগুলো সেখানে কিন্তু আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর টহলও কিন্তু রয়েছে বেশ ভালো। কিছুক্ষণ আগেও কিন্তু এই পৌর পার্কে তারা টহল কার্যক্রম চালাচ্ছে, র্যাব 12 যারা সদস্য রয়েছে তারা, এবং প্রত্যেকটি স্থানেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও দেখেছে এবার চোখে পড়ার মতো। সাধারণ মানুষ চায় নির্বিঘ্নে প্রতি বছরের ন্যায় এবারও পহেলা বৈশাখ তারা উদযাপন করবে। বাঙালির একে অপরের পারস্পরিক যে সম্পর্ক, পারস্পরিক যে টান, এই টান অক্ষুণ্ণ থাকবে আরো যুগের পর যুগ, এবং বাঙালির এই গর্ব সারা বিশ্বেই মাথা তুলে তারা বারংবার জানান দিবে, হ্যাঁ আমরা গর্বিত, আমরা বাঙালি। স্নেহা, বগুড়া শহরের পৌর পার্ক থেকে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। নাজিম, ইলিয়াস, সঞ্জু, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম চট্টগ্রাম, ময়মনসিংহ, বগুড়া থেকে পহেলা বৈশাখ উদযাপনের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে। দর্শক, রাজধানীর মাঠে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বক্তব্য রাখছেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান। এই কাজের জন্য ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আমরা ইনশাআল্লাহ সবাই মিলে এই দেশ জাতিকে একটা শান্তির জায়গায় নিয়ে যেতে চাই। গৌতম বুদ্ধের বাণীর এখন এই বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি, বিদ্বেষ চাই না।
সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি, একে অপরের বক্তব্যকে যেন শ্রদ্ধা করি, মতামতকে শ্রদ্ধা করি। আমাদের নিজস্ব মতামত থাকবে, সে অনুযায়ী আমরা অবশ্যই কাজ করব, কিন্তু আমরা একে অপরের প্রতি যেন শ্রদ্ধাবোধটা থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। সবাই ভালো থাকবেন। আবার আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সংশ্লিষ্ট সকলকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে শয্যা সংকট ও পর্যাপ্ত চিকিৎসার অভাবে সেবা পাচ্ছে না রোগীরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, যেমনটি বলছিলাম যে সংকট দেখা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে, এই সংকট নিরসনে হাসপাতাল কর্তৃপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়ে থাকে তা কি আমাদেরকে জানাবেন? জেলার প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসার একমাত্র ভরসাস্থল 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল। 250 শয্যা বিশিষ্ট হলেও এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন 4 থেকে 450। ফলে কিন্তু এই 250 শয্যা থেকে দ্বিগুণ রয়েছে এই হাসপাতালে রোগীর সংখ্যা। ফলে বাধ্য হয়ে কিন্তু অনেকে শয্যা না পেয়ে হাসপাতালের বারান্দা এবং ফ্লোরে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। তো আমি এখন যে ওয়ার্ডটিতে রয়েছে এটি হচ্ছে সার্জারি ওয়ার্ডের সামনে। এখানে দেখতে পাচ্ছেন যে এই সার্জারি ওয়ার্ডের কিন্তু ভিতরে যে বেড রয়েছে, এখানে কিন্তু বেডে রোগী থাকার কারণে এখানে কিন্তু পর্যাপ্ত রোগী রয়েছে। ফলে যে তারা বারান্দায় কিন্তু চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। তো রোগীরা বলছেন যে তারা বারান্দাতে চিকিৎসা নেওয়ার ফলে কিন্তু যে একটি পরিবেশ আছে, অপরিচ্ছন্ন পরিবেশ, এই পরিচ্ছন্ন পরিবেশের কারণে কিন্তু তাদেরকে অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি হাসপাতালে যে শয্যা না থাকায় এখানে যারা রোগী রয়েছে তারা কিন্তু জেলার শহরের আশেপাশে যেসব যে চাটাই রয়েছে, চাটাই এবং বিভিন্ন ধরনের যে জিনিস সামগ্রী কিনে কিন্তু তারা এখানে চিকিৎসা নিচ্ছেন। তো আপনাকে যদি আমি একটি তথ্য দিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে শিশু, ডায়রিয়া, মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি, অর্থোপেডিক, চক্ষু সহ 10টি ওয়ার্ড রয়েছে। এর মধ্যে মেডিসিন ও শিশু সার্জারি ওয়ার্ডে রোগীর চাপ সবচেয়ে বেশি। তো হাসপাতালে প্রতিদিন জরুরি ও বহির্বিভাগ থেকে প্রতিদিন 2000-এর বেশি রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। সে তুলনায় কিন্তু হাসপাতালটিতে চিকিৎসকের কিন্তু সংকট রয়েছে। মাত্র 56 জন চিকিৎসক দিয়ে কিন্তু হাসপাতালে চিকিৎসা চলছে। ফলে কিন্তু যারা রোগী রয়েছেন, রোগীর স্বজনরা তারা বলছেন যে সময়মতো কিন্তু তারা চিকিৎসা পাচ্ছেন না। পাশাপাশি হাসপাতালে আমি সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছি, ওয়ার্ডের যে বিভিন্ন যে বেড রয়েছে, বেডের কিন্তু বিভিন্ন ধরনের অপরিচ্ছন্ন একটি পরিবেশ আমি লক্ষ্য করেছি। যদি আমি জানাতে চাই, এখানে যে বেডে বিভিন্ন ধরনের ছাড়পোক রয়েছে, ছাড়পোকের ছড়াছড়ির কারণে কিন্তু যারা চিকিৎসা নিচ্ছেন রোগীরা, এই রোগীরা কিন্তু অনেকটা একটা দুশ্চিন্তায় আসছেন। তারা বলছেন যে এই অপরিচ্ছন্ন পরিবেশের কারণে তারা কিন্তু আরো অসুস্থ হয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমি যদি বলে থাকি যে হাসপাতালের যে তত্ত্বাবধায়ক রয়েছে তিনি আমাকে জানিয়েছেন যে এই হাসপাতালটিতে চিকিৎসা সংকট যে রয়েছে, চিকিৎসা সংকটের কারণে আশেপাশে যেসব উপজেলা রয়েছে এসব উপজেলা থেকে কিন্তু চিকিৎসা সেবা প্রদান করছেন। এছাড়া এই হাসপাতালটিতে 250 শয্যার থেকে 500 শয্যা করার জন্য তারা দপ্তরে কিন্তু চিঠি দিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। তো এই হাসপাতালটিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাড়া কিন্তু আশপাশের জেলা থেকে কিন্তু প্রতিদিন রোগীরা আসে এখানে চিকিৎসা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে শয্যা সংকট নিয়ে বিস্তারিত। পয়লা বৈশাখে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে কথা বলছেন ডিএমপি কমিশনার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দখল, অবহেলা ও অব্যবস্থাপনায় নাটোর শহরের বঙ্গজল এলাকায় অবস্থিত রানী ভবানীর রাজবাড়িটি জৌলুস হারাচ্ছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন খান। মামুন, ঐতিহাসিক স্থাপনায় অবৈধ দখলদারের উচ্ছেদের জন্য কর্তৃপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছেন? কি বলছেন স্থানীয়রা, জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এখন অবস্থান করছি নাটোর মাদ্রাসা মোড় এলাকায়। এখানে মূলত নাটোর স্বাস্থ্য রক্ষা কমিটি আজকে মানববন্ধনের আয়োজন করেছে। যে নাটোর
নাটোরের যেই অবৈধ স্থাপনাগুলো রয়েছে এবং নাটোর রাজবাড়ী এলাকায় এই অবৈধ স্থাপনাগুলো সরকারি বেসরকারি চা বিক্রেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু দখল করে রেখেছে। তারই জন্য কিন্তু আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে নাটোর স্বার্থ রক্ষা কমিটি। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু এখানে মানববন্ধন করছে এবং তারা কিন্তু এখনো পর্যন্ত বলছে যে নাটোরের যেই অবৈধ নাটোর রাজবাড়ী চত্বরে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনাগুলো এসিলেন কার্যালয় বসবাসকারী পরিবার অবৈধ নির্মাণ থেকে শুরু করে উচ্ছেদ এবং সকলের জন্য গ্লোবাল হেরিটেজের জন্য অংশ হিসাবে গ্রহণযোগ্য বাসস্থান তৈরির জন্য কিন্তু তারা আজকে এখানে দাঁড়িয়েছেন। আমরা আরো একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে নাটোর শহরের বঙ্গজল এলাকায় 1706 সাল থেকে 1710 সাল পর্যন্ত 120 একর জায়গায় নির্মিত হয় রানী ভবানী রাজবাড়ী বা নাটোর রাজবাড়ী। সময়ের ব্যবধানে দখল অবহেলা ও অব্যবস্থাপনায় রাজবাড়িটি তার জৌলুস হারিয়েছে। এখনকার ভবনগুলো দখল করে যুগ যুগ ধরে স্থায়ী বসত গড়ে তুলেছে অনেকেই। অভিযোগ আছে সরকারি কর্মকর্তা ও রাজবাড়ির এক অংশ দখল করে বসবাস করেন। এছাড়া এর অভ্যন্তরেই গড়ে তোলা হয়েছে ভূমি অফিস, দোকানপাট সহ নানা স্থাপনা। ইতিহাস স্থাপনার অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে কিন্তু আজকে মানববন্ধন করছে নাটোর স্বার্থ রক্ষা কমিটি। আমি যদি একটু নাটোর স্বার্থ রক্ষা কমিটির যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, কেন আজকে এখানে দাঁড়িয়েছেন আপনি? অর্ধে বঙ্গেশ্বরী রানী ভবানী স্মৃতি বিজড়িত নাটোর রাজবাড়ী আজকে ধ্বংসে পরিণত হয়েছে। একসময় নাটোর থেকেই রানী ভবানী কিন্তু অর্ধ বাংলা শাসন করত। একসময় নাটোর ছিল রাজশাহী জেলার সদর, কিন্তু কালের বিবর্তনে আজকে নাটোর কিন্তু আপনার রাজশাহী ডিভিশনের মধ্যে সবচেয়ে অবহেলিত একটি জনপদে পরিণত হয়েছে। আজকে নাটোর রাজবাড়ী রক্ষায় যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে হয়তো যে কালের বিভিন্ন ঘটনার সাক্ষী নাটোর রাজবাড়ী হয়তো ধ্বংসের মুখে পতিত হবে। আজকে আমরা নাটোর রাজবাড়িতে দেখতে পাচ্ছি শতবর্ষী গাছগুলো কিভাবে ভেঙে পড়ছে। আমরা কিন্তু কোটি টাকা দিয়েও এই ধরনের গাছকে আর পুনর্জীবিত করতে পারবো না। নাটোর রাজবাড়ী রক্ষার্থে প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকেই আমাদের সোচ্চার হতে হবে, দাবি তুলতে হবে, আওয়াজ তুলতে হবে। ধন্যবাদ আপনাকে। একটি পূর্ণাঙ্গ হেরিটেজ হোটেল রূপান্তরের আমরা একটি প্রস্তাবনা উপস্থাপন করেছি। এটি যদি করা যায় তাহলে হয়তো বিশ্বের বুকে আমরা নাটোরও আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম নাটোর মাদ্রাসা মোড় এলাকা থেকে। এখানে মূলত আজকে জি আমি নাটোর থেকে মাদ্রাসা মোড় থেকে সর্বশেষ জানার চেষ্টা করছিলাম মামুন, আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে কারখানার বজ্র ও পৌরসভার দূষিত পানি ফেলায় জৌলুস হারাচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, নদী বাঁচাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নিচ্ছেন কিনা এবং নীলতা কি উদ্যোগ নিচ্ছেন আমাদেরকে জানাবেন। জি, আসলে আপনি যেমনটি বলছিলেন মুন্সিগঞ্জের ধলেশ্বরী কিন্তু আসলে আস্তে আস্তে কিন্তু দখল এবং দূষণে কিন্তু আসলে এখানে চারপাশ ভরে গিয়েছে। এখানে কিন্তু পৌরসভার যেই দুটি প্রধান সড়কের যে দুটি ড্রেন, সেই ড্রেনের মাধ্যমে কিন্তু সরাসরি এই বজ্রগুলো কিন্তু এই ধলেশ্বরীতে এসে পড়ছে। তো এখানে এতে করে কিন্তু আসলে এই নদীর দূষণ হচ্ছে, পাশাপাশি এখানকার পরিবেশ কিন্তু দূষিত হচ্ছে বলে এখানকার স্থানীয়রা আমাদের জানিয়েছেন। তো আমরা কর্তৃপক্ষের সাথে পৌরসভার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন, তারা বলেছেন যে আমরা আসলে ব্যবস্থা নেব, এরকমটাই কিন্তু তারা আসলে জানিয়েছেন। তো এখানে কিন্তু এক সময় আমরা এই নদীতে সবার সঙ্গে কথা বলে যেটি জানিয়েছেন যে তারা কিন্তু এই নদীতে কিন্তু আগে গোসল করতেন। আগে জেলেরা কিন্তু মাছ ধরতেন, সেই মাছ কিন্তু আর এখন চোখে পড়ে না। তো আমি এখন একজন এইখানকার স্থানীয়, তার সাথে একটু কথা বলবো যে আপনি একটু জানাবেন যে আসলে এই নদী দূষণটা হচ্ছে কেন, এটা কি করে। সব ধন্যবাদ আপনাকে। আমাদের মুন্সিগঞ্জে পৌরসভার যে চারপাশে যে ময়লা স্তূপে ভাগার রয়েছে তা মুন্সিগঞ্জ সদরের এই মানুষের জনদুর্ভোগের জন্য প্রধান লক্ষ্যের কারণ। তো আমরা এটা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা সরকারের কাছে বিনীতভাবে নিবেদন করব যেন সরকার এটার প্রতি পদক্ষেপ নেয়। তো আর যেটি বলছিলেন যে মুন্সিগঞ্জ ধলেশ্বরী নদী, সেই ধলেশ্বরী নদীতে দেখা যাচ্ছে এই যে
এই ধলেশ্বরী নদীর পানি আগেকার মানুষ এখানে পান করত এবং এখানে মানুষ তাদের দিনের বিকেলবেলা তাদের সময়টুকু কাটাতো। তো এখন দেখা যাচ্ছে যে নদীর এই পানি এতটাই দূষিত হয়েছে যে এবং মানে মুন্সিগঞ্জ পৌরসভার যত ড্রেনের লাইন, পানি, ময়লা, আবর্জনা সকল পানি এসে নদীতে পড়ছে। তা এখন বলার মতন ভাষা আমাদের কাছে নেই। তো আমরা এটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সরকারের কাছে বিনীত নিবেদন করব যেন আমাদের নদী হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ, সেই নদীকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। তা আমরা চাই যেন আমাদের এই ধলেশ্বরী নদীটি যেন সুরক্ষিত থাকে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, স্থানীয়রা বলছেন যে এখানে কিন্তু প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তারা যেটি বলছেন যে তারা যদি এই হস্তক্ষেপ করে তাহলে কিন্তু এই দূষণ থেকে এই আমাদের ধলেশ্বরীকে বাঁচানো সম্ভব বলে তারা মনে করছেন। এদিকে কিন্তু প্রশাসনের পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে তারা কলকারখানার যে বর্জ্য এবং পৌরসভার যে লাইন আছে সেগুলি তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ধলেশ্বরী তীর থেকে সবশেষ খবর নদী দূষণের। আর সুবর্ণা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম মুন্সিগঞ্জের ধলেশ্বর নদীর যে বেহাল দশা তার সর্বশেষ পরিস্থিতি।